চলে যেতে যেতে দিন বলে যায়, আধারের শেষে ভোর হবে। হয়তো পাখির গানে গানে তবুও কেন মন উদাস হলো। চলে যেতে যেতে দিন বলে যায়। নমস্কার বন্ধুরা, গল্পে কথায় বন্ধি গল্প পাঠের এই চ্যানেলে আবারও তোমাদের স্বাগত। আচ্ছা বলো তো, তোমরা যখন জানতে পারো একটি কিশোর বা কিশোরী আত্মহত্যা করেছে গলায় দড়ি দিয়ে বা অনেক উঁচু থেকে ঝাঁপ দিয়ে, তখন তোমরা কি ভাবো? যে গলায় দড়ি দিয়েছে শুধু গলায় দড়ির চাপেই সে মারা গেছে, নাকি মাথা আর মনের চাপের কাছে সে নতি স্বীকার করেছে? যে অনেক উঁচু বাড়ির ছাদ থেকে ঝাঁপ দিল মৃত্যু নিশ্চিত জেনেও, ঠিক সেই মুহূর্তে তার মনের অবস্থা কি ছিল ভাবতে পারো তোমরা? আজ এমনই অনেক প্রশ্নের উত্তর তোমরা পাবে আমার পাঠ করা বাণী বসু রচিত একটা ছোট মেয়ে এই গল্পটি থেকে। লোকে বলে আমি একটা ছোট মেয়ে, এ তো বাচ্চা, এইভাবে বলে। কিন্তু আমি জানি আমি মোটেই বাচ্চা টাচ্চা নই। আমি 12 ক্লাসে উঠলুম, 17 বছর বয়স হলো, আবার বাচ্চা কি? আসলে আমি বেটে, 4 ফুট 10.5 ইঞ্চি মোটে হাইট, মোটা সোটা নই, তাই আমাকে ছোট লাগে। আমার বন্ধু দেবলীনার মা বলছিলেন, হঠাৎ দেখলে তোকে লীনাদের থেকে অনেক ছোট দেখায়, কিন্তু মুখটা ভালো করে দেখলেই যে কেউ বুঝবে। দেবলীনা মজা পাওয়া হাসি হাসতে হাসতে বলেছিল, তবে কি তোর মুখটা পাকা পাকা মা? না, পাকা নয়, ঠোক গিললেন দেবলীনার মা, মানে ওই ম্যাচিওর আর কি। সেই মুখই এখন দেখছি আমি, গালগুলো ফুলো ফুলো, চোখ দুটো গোল মতো, পাতা নেই, নেই মানে কম, ভোরু খুব পাতলা, ঠোঁটের ওপর দিকটা সামান্য উঁচু। হেসে দেখলুম দাঁতগুলো পরিষ্কার ঝকঝকে, কিন্তু বাঁ দিকের ক্যানাইনটা উঁচু, একটু বড় বড় দাঁতগুলো। আমার চিবুকে একটা টোল আছে। আমার এক বন্ধু রুবিনা বলে, তোর এই টোলটাই তোকে বাঁচাবে ঋতু। কেন এ কথা বলল রুবিনা? তার মানে কি? বুঝতে হলে আমার বন্ধুদের কোনো কোনো আলোচনার মধ্যে ঢুকতে হবে। ভুরু প্লাগ করা নিয়ে কথা হচ্ছিল একদিন। দেবলীনার ভুরু খুব সরু, বাঁকানো। বৈশালী বলল, এরকম ভুরু আজকাল আউট অফ ফ্যাশন। রুবিনা বলল, না থাকলে করবেটা কি? যা আছে তার মধ্যেই তো শেপ আনতে হবে। এই যেমন ঋতু, ভুরু বলে জিনিসই নেই, তার প্লাক। অমনি আলোচনাটা দেবলীনার থেকে আমার দিকে ঘুরে গেল, যেটাকে আমি ভয় করি। এবারে ওরা আমাকে নিয়ে পড়বে। ঋতুর অ্যাটলিস্ট ব্রণর সমস্যা নেই, বৈশালী বলল। হ্যাঁ, কালো হলেও ওর স্কিনটা খারাপ না, রুবিনা বলল। এই ঋতু, স্কিনের জন্য কি করিস রে? আমি ক্ষীণ গলায় বললুম, তুই কি করিস? আমি? আমার তো 1000 গন্ডা ব্রণ, কোনো ক্রিম মাখার জো নেই।
রেগুলার মুসুর ডাল বাটা আর চন্দন মাখতে হয়। বৈশালী, কি করিস রে? হ্যাঁ, আমার আবার মিক্সড স্কিন, জানিস তো, নাক চকচক করবে, কপাল চকচক করবে, আর গাল দুটো শুকিয়ে বাসি পাউরুটি হয়ে থাকবে। আমার অনেক জ্বালা, কোথাও ভাপ লাগে, কোথাও বরফ, কোথাও মধু, কোথাও চন্দন, সে অনেক ব্যাপার, মা জানে। তুই একটা মিস সামথিং না হয়েই যাস না, দেবলীনা খেপালো। তবু মন খুলে মিস ইউনিভার্সটা বলতে পারলি না তো? বৈশালী চোখ ছোট ছোট করে হাসছে। মিস ইউনিভার্স না হোস, মিস সেন্ট অ্যান্থনিস তো তুই হয়েই আছিস। আমি বৈশালীর দিকে তাকালুম। শীতকালে ওর গাল দুটো একটু ফাটে, লালচে ছোপ পড়ে, এমনিতেই একটু লালচে ফর্সা রং ওর। মুখটা এত মিষ্টি যে চোখ ফেরানো যায় না। লম্বা দোহারা ফুল হাতা লাল সোয়েটার, আমাদের স্কুলে ইউনিফর্ম পড়েছে ব্লু স্কার্টের ওপর। ওকে দেখাচ্ছে যেন স্নো হোয়াইটের গল্প থেকে নেমে এসেছে। এখনো মিস সেন্ট অ্যান্থনিজ আখ্যাও পায়নি, কিন্তু টিচাররা ওকে আড়ালে ব্লাডি মেরি বলে ডাকেন। ইতিহাসের ওই কুখ্যাত রানীর নামে ওকে ডাকা হয় কেন আমরা ভেবে পেতুম না। দেবলীনাই জ্ঞান দিল, ওটা একটা ককটেলের নাম। ভোদকার সঙ্গে টমেটো রস পাঞ্চ করে নাকি ব্লাডি মেরি হয়, দারুণ খেতে। রুবিনা বলল, ঘাবড়াও মাতৃতু, তোর চীনের টোলটাই তোকে বাঁচাবে, মানে কাউকে ডোবাবে। ইটস ভেরি সেক্সি। আমি এখন আয়নার দিকে তাকিয়ে আমাকে দেখছি। মস্ত বড় আয়না, মাঝখানে একটা, দুপাশে দুটো, তিনটে ছায়া পড়েছে আমার। ভুরু নেই, গোল গোল চোখ, দাঁত উঁচু, বেবি ফেস, বেটে, কালো, সোজা সোজা চুল, শুধুমাত্র চিবুকের টোল সম্বল। একটা গরম তরল কিছু উঠে আসে ভেতর থেকে। আমি সৌনককে চাই, কবে থেকে চাই। প্রেপ থেকে পড়ছি ওর সঙ্গে, ও আমার খাতা নিয়েছে, আমি ওর খাতা নিয়েছি। একসঙ্গে বাড়ি ফিরেছি, ওর বাড়ি আমার একটু আগে। একটা বড় বড় ছায়া ঘেরা গলিতে ওকে মেকে যেতে হয়। ওর ওপর যেন আমার একটা জন্মগত অধিকার জন্মে গেছে, কিন্তু ও সেটা বুঝলে তো? ও আমাদের স্কুলের সেরা অ্যাথলেট, ক্রিকেট টিমের ক্যাপ্টেন। মিক্সড ডাবলস ব্যাডমিন্টনে ওর পার্টনার দেবলীনা। সৌনকের চোখ কিন্তু সবসময় বৈশালীকে খোঁজে, এসব আমি বুঝতে পারি। খেলাধুলোয় আমি নেই, একটু আধটু টেবিল টেনিস খেলার চেষ্টা করি। ছোট থেকে নাচ শিখছি, ফুটওয়ার্ক ভালো হওয়া উচিত, কিন্তু রবিনা আমার চেয়ে অনেক দ্রুত, অনেক চৌখস। নাচ শিখছি বলে যে স্কুল কনসার্টে হিরোইনের রোল পাই তাও না। সেখানে বৈশালী আমার চেয়ে অনেক খারাপ নেচেও হিরোইন, আমি সখীদের দলে। বৈশালীকে খুঁটিনাটি স্টেপিং শেখাতে আমার প্রাণ বেরিয়ে যায়। বাড়ি ফিরলে মা বলে, কিরে শ্যামার রোলটা পেলি? না মা, এই ফিগারে শ্যামা? সে কি, তবে বজ্রসেন? কি যে বলো মা, 4 ফুট 10.5 ইঞ্চিতে বজ্রসেন হয়? মা যেন এই প্রথম আমাকে দেখে, ভালো করে তাকায়, চোখের দৃষ্টিতে একটা বিস্ময়, যেন মা বলতে চাইছে, সত্যি এই ফিগারে হয় না বুঝি? ও, তোর হাইট কম বুঝি? তাই তো, তাই তো। মায়েরা স্নেহান্ধ, নিজের মেয়েকে প্রত্যেকেই হয়তো অপসরী ভাবে। অত ভালো করে ভারতনাট্যমটা শিখলি, কোনো কাজেই। দীর্ঘশ্বাসের মধ্যে মিলিয়ে যায় কথাগুলো। মাকে আমি বুঝতে পারি, আমি একমাত্র মেয়ে, একমাত্র সন্তান। আমার একটা ভাই হয়েছিল, হয়েই মারা যায়। মা বাবা কেউই সেই শোক কাটাতে পারেনি। কেমন বিষণ্ণ, সবসময় যেন ভাবিত, মনের মধ্যে কি একটা ভার বইছে। আমাকে নিয়ে মা বাবার অনেক আশা,
ছোট্ট থেকে মা বাড়ির সব কাজ সামলে আমাকে নিয়ে সাঁতার, নাচ, ছবি আঁকার স্কুলে নিয়ে যাচ্ছে আসছে। আমার একটু গা গরম হওয়ার জো নেই। সঙ্গে সঙ্গে ডাক্তার, সঙ্গে সঙ্গে ওষুধ। খাওয়া দাওয়ার ব্যাপারেও মা ভীষণ সাবধান। ব্যালেন্স ডায়েট করে দুজনেই পাগল। তাছাড়াও আমাদের সব কিছু ছকে বাঁধা। মাসে একদিন মামার বাড়ি, 2 মাসে একদিন জেঠুর বাড়ি, বছরে একবার বড় বেড়ানো, একবার ছোট বেড়ানো। মাধ্যমিক পর্যন্ত বাবা মা মোটামুটি আমার লেখাপড়া দেখিয়ে দিয়েছে। মাধ্যমিক পর্যন্ত আমি বেশ ভালোও করেছি, কিন্তু উচ্চ মাধ্যমিক থেকে আর কুল পাচ্ছি না। বাবা মাও না। 3 জন টিচার এখন আমার। 900 টাকা আমার টিচারের পিছনে খরচ। নাচের স্কুলে 150। এখন স্পেশাল কোচিং নিতে হয়। এছাড়াও আছে নাচের পোশাক, নাচের ট্রুপে এখানে ওখানে যাওয়ার খরচ। আমার মা তো চাকরি করে না, বাবা একা। আমার এক এক সময় খুব খারাপ লাগে। দেবলীনা বা বৈশালীদের মতো আমরা ধনী তো নই। ওরা আমার বন্ধু বলে বাবা মা গত কয়েক বছর ধরে ভিসিআর, ওয়াশিং মেশিন কিনল। এবছর জন্মদিনে আমাকে একটা নতুন মিউজিক সিস্টেম কিনে দিয়েছে। সিডি প্লেয়ার পর্যন্ত আছে। জন্মদিনে বন্ধুরা এসে এটা ওটা দেখে হুশাস করছিল। দেবলীনা বলল, ইস মাসি, আমি যে কেন অনলি চাইল্ড হলাম না, দাদাটা সব মাটি করল। আমার মা হাসতে গিয়ে কাঁদো কাঁদো মুখে বললে, কত ভাগ্যে একটা দাদা পেয়েছ, তা যদি জানতে। ঋতুটা বড্ডই একা। বৈশালী বলল, দাদা তবু স্ট্যান্ড করা যায়, কিন্তু দিদি? রুবিনা বলল, যা বলেছিস। সৌনক বৈশালীর দিকে তাকিয়ে বলল, যাক বাবা, দাদা স্ট্যান্ড করতে পারিস, তাহলে অন্তত তুই ফেমিনিস্ট নস। জন্মদিনের উৎসবের শেষে কেমন মন মরা লাগলো। মাকে বললাম, কেন যে এত দামি উপহার দাও? মা বলল, তোকে আরো কত দিতে আমাদের সাথ যায়। আরো? মা, আর কত দেবে? আমি কি করে তোমাদের এত সব ফেরত দেব? মনে মনে বলি। মা একটু দ্বিধা করে বলে, তুই যেন নিজেকে কারো থেকে ছোট, কারো থেকে কম না ভাবিস। কিন্তু মা, ওয়াশিং মেশিন আর ভিসিআর আর মিউজিক সিস্টেম, এই দিয়েই কি আমি ওদের সঙ্গে পাল্লা দিতে পারবো? হতে পারবো বৈশালীর মতো সুন্দরী, দেবলীনার মতো খেলোয়াড়, রুবিনার মতো চৌখস, বিদিশার মতো ব্রিলিয়েন্ট? অনেক করে বাবা মাকে বুঝিয়েছিলাম আমি সায়েন্স নেব না। অঙ্ক আমার বাগ। খেটে খুঁটে মাধ্যমিকে 75% পেয়েছি বটে, কিন্তু আমার ভয় ঘোচেনি। কেমিস্ট্রি আমি মুখস্থ করতে পারি না, ফিজিক্স আমার মাথায় ঢোকে না, বায়োতে প্র্যাকটিক্যাল করতে আমার ঘেন্না করে। আমি বোঝালাম। বাবা বলল, তুই একটা স্টার পাওয়া মেয়ে, ফিজিক্স কেমিস্ট্রিতে লেটার পেলি, জিওগ্রাফি আর ম্যাথসে সামান্য কয়েক নম্বরের জন্য লেটার মিস করেছিস, তুই সায়েন্স পড়বি না? এটা কি একটা কথা হলো? মা বলল, তাহলে কি তোর ভালো লাগে না? ভালোও লাগে না, কঠিনও লাগে মা, কেন বুঝতে চাইছো না? কিন্তু আমরা যে কবে থেকে ভেবে রেখেছি তোকে ইঞ্জিনিয়ার করব। বাবা বলল, জানিস তো, আমি হেলথ পরীক্ষায় পাশ করতে পারিনি বলে ইঞ্জিনিয়ারিং পড়তে পারলাম না। মা স্বপ্ন ভরা চোখে বলল, নিতু মাসিকে মনে আছে তোর? আমার মামার তো বোন, মনে আছে? হ্যাঁ, এখন তো কানাডায় থাকে। শুধু থাকে, কত বড় ইঞ্জিনিয়ার। আমার সমবয়সী বোন, সে মন্ট্রিয়লে বসে বড় বড় মেশিনের ডিজাইন করছে, আর আমি বোকার মতো সায়েন্স পড়লুম না, ফিলোসফিতে দিগ্গজ হয়ে এখন দিনগত পাপক্ষয় করে যাচ্ছি। কিন্তু মা, সায়েন্স পড়লেই যে আমি জয়েন্ট পাবো, পারলেও যে নিতু মাসির মতো ব্রিলিয়েন্ট হব, তা কে বলল? কে বলতে পারে কে কি হবে? মায়ের চোখ যেন শূন্যে স্বপ্নের পাহাড় দেখছে। বাবা বললেন, ঠিক আছে ঋতু, তোর যা ভালো লাগে পড়, আমরা কোনো চাপ দেওয়ার ব্যাপারে নেই।
তোর যা ইচ্ছে, তবে তুই যে মিথ্যে ভয় পাচ্ছিস এটা আমি তোকে বলতে পারি। ঠিক আছে, ডিফিডেন্টলি কিছু করা যায় না, ইচ্ছের বিরুদ্ধে চাপাচাপি আমি পছন্দ করি না। বলল বটে, কিন্তু বাবার মুখে কোনো আলো নেই, মার মুখ করুণ। তা সে যাই হোক, একবার যখন বাবা মার মৌখিক অনুমতি আদায় করতে পেরেছি, আমি আর্টসই পড়ব। পাখির মতো উড়ে যাচ্ছি। স্কুলে যাবার পথেই দেবলীনা, তারপর সৌনক। ওরা দুজনেই সায়েন্স। আমি আর্টস নিচ্ছি বলতে দুজনেই থেমে গেল। তারপর সৌনক বলল, ঋতু, স্কুলে গিয়ে কাজ নেই, তুই ডাক্তারের কাছে যা, ওই যে ডাক্তার কাঞ্জিলাল। দূর, ওর কাছে গিয়ে কি করব? উনি তো পাগলের ডাক্তার। তা তুই কি ভেবেছিস, তোর মাথাটা ঠিক আছে? দেবলীনা বলল, হিউম্যানিটিজ নিয়ে পড়ে তুই কি করবি? কেরিয়ার তো একটা তৈরি করতে হবে। এই সময় রুবিনা আর বিদিশা এসে আমাদের সঙ্গে মিশল। রিতেশ আর সৃঞ্জয়ও আসছে দেখলাম। দেবলীনা বলল, শুনেছিস, এই তো আর্টস নিয়ে পড়বে, হিস্ট্রি, লজিক, এডুকেশন, পল সায়েন্স। বিদিশা বলল, কি ব্যাপার রে ঋতু, এবার থেকে আমাদের অ্যাভয়েড করতে চাইছিস নাকি? আমার এ পথ তোমার পথের থেকে অনেক দূরে। বিদিশার আসলে আমার ওপর একটু দুর্বলতা আছে। সব সময়ে আমি ওর সঙ্গে সঙ্গে থাকি, বা বলা যায় পিছনেও থাকি। বিদিশা ফার্স্ট গার্ল, সৃঞ্জয় সেকেন্ড, আমি থার্ড আসি। কখনো কখনো ফোর্থ এসে যাই। মাধ্যমিকে সেকেন্ড এসেছি, বিদিশাকে ছুতে পারিনি। আমাকে বিদিশা ও সহচরী মনে করে, ল্যাংবোট আর কি। আমি আশেপাশে থাকতে ওর প্রতিভাটা আরো খোলে। মাধ্যমিকে সেকেন্ড এসেও আমার মান বিশেষ বাড়েনি। বিদিশাই বলে, টেনাসিটি থাকলে কি না হয়, ঋতুকেই দেখ না, ঋতুর মতো দিনরাত বইয়ে মুখ বুজে থাকা আমার দ্বারা হবে না বাবা। দেবলীনা ঘোষণা করল। বেশি না খেতেও দেবলীনা স্টার পেয়েছে। ফর্ম নিলাম, লিখতে যাচ্ছি। সৌনক এক লাফে এগিয়ে এসে আমার হাত দুটো পিছমোড়া করে ফেলল। বিদিশা লিখল কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথামেটিক্স। আমার দিকে তাকালো। ফোর্থ সাবজেক্ট কি নিবি বল, এইটা তোর পছন্দ মতো দেব। আমি বললাম সাইকো। সই করতে হাত ব্যথা করছিল, এমন জোরে ধরেছিল সৌনক। সই করার আগে সৌনকের দিকে তাকালুম, বিদিশার দিকে তাকালুম। দায়িত্ব কিন্তু তোদের। ঠিক হ্যাঁ ভাই, চড়া কাঁদ আছে। সৌনক শ্রাগ করল। মা বাবা বলল, আমরা কিন্তু জোর করিনি ঋতু, নিজের ইচ্ছে সায়েন্স নিলি। ভাবিস না, টিউটর, বইপত্র, লাইব্রেরি যা লাগে সব বলবি, হয়ে যাবে। সেই দৃশ্যটার কথা মনে করে আমার চোখ জ্বালা করছিল। আজ এইচএস শেষ হলো, আর সপ্তাহখানেকের মধ্যে আমাদের চণ্ডীগড়, কুলু মানালি বেড়াতে যাবার কথা। কিন্তু আমি কি উপভোগ করতে পারবো কিছু? ম্যাথস আমার যাচ্ছে তাই হয়েছে, কেমিস্ট্রিতেও বোধহয় অনেক ভুল করেছি। এইচএসে এত টাফ হবে আমি কেন, আমার বন্ধুরাও বুঝতে পারেনি, কেউ খুশি নয়। সৌনক বলল, আগে থেকেই তোদের গুড বাই জানিয়ে রাখছি। কেন, কোথায় যাচ্ছিস? স্টেটসে টুয়েফলে বসবি নাকি? খেয়ে পেয়েছিস? সৌনক বলল, ড্রপ আউট। স্কুল ড্রপ আউট বলে একটা কথা আছে, জানতাম। সৌনক বিশ্বাস কথাটা এবার রিয়েলাইজ করতে চলেছে। বাবাকে বলেছি একটা ফটোকপি মেশিন নিয়ে বসবো, কোর্টের পাশে জায়গা দেখুক। বৈশালী বলল, ব্যাট, তুই তো স্পোর্টস কোটাতে যে কোনো জায়গায় চাকরি পেয়ে যাবি, আমারই হবে মুশকিল। সৌনক শুকনো মুখ করে বলল, পাস কোর্সে বিএসসি পড়ে কি হবে বল? সুমিত বলল, আগে থেকেও তো ভেঙে পড়ার কি আছে, আমিও তো ফিজিক্সে গাড্ডু খাবো মনে হচ্ছে। তো কি, জয়েন্ট তো আছে এখনো, এবারে না হয় পরের বছর। সৌনক বলল, জয়েন্টে তো স্পোর্টস কোটা নেই। বৈশালী আঙুল চিবোচ্ছিল, বলল, ঋতু, তুই কি জয়েন্টে বসছিস? বসতে তো হবেই, না হলে বাবা মার মুখ থেকে আলো নিভে যাবে। মায়ের চোখ দুটো, না না, সে আমি সহ্য করতে পারবো না।
আস্তে আস্তে মাথা নেড়ে সরে এলো। শুনলাম বিদিশা বলছে, ঋতুটার পরীক্ষা আসলে খুব ভালো হয়েছে বুঝলি। ঠিক 17 দিন বাদে জয়েন্ট শেষ হলেই মনে হলো মায়ের গর্ভ থেকেই যেন পরীক্ষা দিতে দিতে আসছি। কবে যে নিভে আসা দিনের আলোয় পড়িনি, রাত জেগে লেখা প্র্যাকটিস করিনি, কবে যে টেনশন ছাড়া প্যানিক ছাড়া দিন কাটিয়েছি মনে করতে পারছি না। এতদিনে কি শেষ হলো? জয়েন্টে যদি এসে যাই তো 4 বছর ইঞ্জিনিয়ারিং, সে মেকানিক্যাল থেকে আর্কিটেকচার পর্যন্ত যেটা পাই, তারপর শান্তি। সার্টিফিকেটটা মা বাবাকে ধরিয়ে দিয়ে বলবো, কি খুশি তো? খুশি, আর কিছু না, কিছু পারবো না, থিসিস না, বিদেশ না। নিতু মাসি, দীপু কাকারা নিজেদের মতো থাক, আমিও আমার মতো থাকবো। একটা চাকরি তো পেয়ে যাবই, তারপর দুমদাম করে বড় হয়ে যাব। টিউটারদের মুখ আর দেখতে হবে না, নাচটাও ছেড়ে দেবো। ধুর, ভাল লাগে না। কি হবে আর? আজ রেজাল্ট বেরোবে। জয়েন্টেরটা তো আগেই বেরিয়ে গেছে। বেড়ালের ভাগ্যে শিকে আর ছিনল কোথায়। বিদিশা, সৌনক দুজনেরই কিন্তু হয়ে গেছে। এতদিন ছিল সৌনক বৈশালী জুটি, এবার বোধহয় সৌনক বিদিশা দুজনেই ওরা বেঙ্গল ইঞ্জিনিয়ারিং এ যাচ্ছে। L16 আসছে, এই বাসটা পয়া। চড়ে পড়েছি। স্কুল স্টপে নামতেই সৃঞ্জয় একদিক দিয়ে, দেবলীনা আরেক দিক দিয়ে যেন ছিটকে বেরিয়ে গেল। দেবলীনা, এই লিনা, কিরকম হলো? দেবলীনা কাঁচুমাচু মুখ করে একটা বাসে উঠে পড়ল। লিনার কি ভালো হয়নি? সেকেন্ড ডিভিশন হয়ে গেল নাকি? সৃঞ্জয়ের দিকে তাকাই। কোথায় সৃঞ্জয়? ভিড় ঠেলে ঠুলে ঢুকতে থাকি। বেশিরভাগ ক্যান্ডিডেটই বাবা মা কি আর কাউকে সঙ্গে করে এনেছে। আমার মাও আসতে চেয়েছিল, কদিন ধরে মায়ের জ্বর হয়েছে, আমি বারণ করলাম। আজকে জাস্ট রেজাল্ট বেরোচ্ছে, আসল বাঘের খেলা মার্কশিটের দিনে, সেদিন মাকে আনবো। আমাদের নোটিশ বোর্ডটা বড্ড উঁচুতে, তার ওপর কাঁচে আলো ঝলকাচ্ছে, কিচ্ছু দেখতে পাচ্ছি না। বলো বলো, তোমার রোলটা বলো, আমি দেখে দিচ্ছি, বাবা জাতীয় একজন বললেন। HF A 3271। HF A 32 কি বললে? 71 71 711, এই তো 72, না 71 তো নেই। সে কি? HF A 3271, দেখুন না। আমি সরে যাচ্ছি মাই গার্ল, তুমি নিজেই দেখো। আমার পায়ের তলার মাটিটা হঠাৎ সমুদ্রের বেলাভূমি হয়ে যাচ্ছে। বালি সরছে, বালি সরছে। আমার রোল নাম্বার নেই, নেই, সত্যিই নেই। এ কি? এরকম হয় নাকি? এরকম ঘটে? আমার ক্ষেত্রে ঘটছে এটা? ঋতুপর্ণা মজুমদার, আমার রোল নাম্বার নেই। আমার দুপাশ থেকে সমুদ্রের তীরে বালির মতো ভিড় সরে যাচ্ছে। আমি ডান হাত বাড়িয়ে পথ করে নিচ্ছি। কিচ্ছু দেখতে পাচ্ছি না, কিন্তু সামনে চলেছি ঠিক। চোখে জল? না না, জল নয়, কেমন একটা ধোঁয়াশা, যা এই সাত সকালে থাকার কথা নয়। বুকের মধ্যেটা কেমন স্তব্ধ। আমার হৃৎপিণ্ডটাও সৃঞ্জয় আর দেবলীনার মতো ছিটকে সরে যাচ্ছে। রাস্তা, রাস্তা। অনেক পরে খেয়াল হলো আমি রাস্তা পার হচ্ছি। যন্ত্রের মতো জেব্রা ক্রসিংয়ে এসে দাঁড়িয়েছি। যন্ত্রের মতো পার হচ্ছি রাস্তা। আমি কোন দিকে যাচ্ছি বুঝতে পারছি না। আমাদের গলিটা যেন কেমন দূর। শরীর যখন আমায় এত দূর টেনে এনেছে, বাকিটাও টেনে নিয়ে যাবে। প্রতিবর্ত ক্রিয়া না কি একটা বলে যেন। আমি ভাববো না, ভাবছি না তো, চলছি চলছি শুধু। আমার হাতে এটা কি? ও, এটাকে বোধহয় পার্স বলে। এর ভিতরে কি থাকে?
টাকা পয়সা? টাকা পয়সা মানে কি? কত টাকায় কত পয়সা হয়? কত পয়সায় কত টাকা হয়? আরে, এই বাড়িটা তো আমি চিনি, উঁচু বাড়ি, 10 তলা বোধ হয়। তুমি 10 গুনতে জানো ঋতু, যে 10 তলা বললে? আচ্ছা, গুনে দেখি তো। লিফটে যাব না, আমি গুনতে গুনতে উঠব। সে কারা যেন কি গুনতে গুনতে গিয়েছিল, দোলা, ছপন। হ্যাঁ হ্যাঁ, দোলায় আছে 56 কুড়ি, গুনতে গুনতে যাই। আস্তে আস্তে উঠছি আমি। এইটাই কি আমার বাড়ি? না তো, এটা বোধহয় আমার বাড়ি না, কিন্তু এটাতে আমি আসি, রোজ আসি না, শনি মঙ্গলবারে আসি। শনি মঙ্গলবার, এসব কথার মানেই বা কি? এই তো পেতলে নেমপ্লেটওয়ালা দরজাটা। ও, এটা সেই অঙ্ক ফিজিক্সের স্যারের বাড়ি। এক্ষুনি দরজাটা খুলে যাবে, স্যার চশমা মুছতে মুছতে জিজ্ঞেস করবেন। আমি পড়ি কি মুড়ি করে উপরের দিকে ছুটতে থাকি। এতক্ষণ পরে আমার দেহে গতি এসেছে। ছুটতে ছুটতে চলে যাই ছাদের শেষ প্রান্তে। তারপর নিজেকে ছুঁড়ে দিই শূন্যের কোলে। হে শূন্য, আমায় কোল দাও। আর ঠিক সেই সময়, যখন আর ফেরবার কোনো উপায়ই নেই, তখনই পৃথিবী তার সমস্ত ঐশ্বর্য উজাড় করে দেয় মেয়েটির কাছে। জীবন উজাড় করে দেয় তার সমস্ত নিহিত মানে। রোদ দেখে সে জীবনে যেন এই প্রথমবার। বুঝতে পারে এই রোদে সেঁকা হওয়া, উল্টে পাল্টে ঘর বাড়ি, গাছপালা, গরু ছাগল মানুষ টানুষ সমেত, এটাই জরুরি ব্যাপার, পরীক্ষার ফলাফলটা নয়। গাছও দেখে সে, একটা গুলঞ্চ, 3টে বাটল পাম, তার জ্ঞাতি এরা। প্রাগৈতিহাসিক কাল থেকে এদের সঙ্গে তাদের পারস্পরিক টান। 100 ফুটের কাছাকাছি উচ্চতা থেকে পড়তে পড়তে তার হৃৎপিণ্ডে ফুসফুসে মাধ্যাকর্ষণ ও হাওয়ার অমানসিক চাপ। তবু সে উল্টো দিকের 11 তলা বিল্ডিংয়ের 7 তলার আলসে বসা একজোড়া ঘুঘুর গলার চিকন ময়ূরকণ্ঠী রংটা পর্যন্ত দেখতে পায়, এবং সঙ্গে সঙ্গে বৈশালী বা শৌনক নয়, নিজেরই মুখের অনন্য সৌন্দর্য আর একবার আয়নায় দেখবার জন্য ব্যস্ত হয়ে পড়ে। সমস্তটাই ভগ্ন মুহূর্তের একটা ঝলক, একটা বোধ শুধু। এমনই অলোক সামান্য এই বোধ যে এর জন্য জীবন দেওয়াই যায়। কিন্তু মুশকিল এই যে জীবনটা চলে গেলে বোধটারও আর কোনো মানে থাকে না। এখনকার দিনে অল্প বয়সী কিশোর কিশোরীদের ওপর বিভিন্ন ধরনের চাপ আমরা সৃষ্টি করে থাকি। তাকে পড়াশোনায় দক্ষ হতে হবে, সমস্ত এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে সবার আগে থাকতে হবে, এই ধরনের চাপ পরিবার থেকে দেওয়া হয়। তাদের বন্ধু বান্ধবরাও কোনো কোনো সময় তাদের উপর চাপ সৃষ্টি করে, এবং পারিপার্শ্বিকের একটা চাপ তো থাকেই। আমরা আমাদের চাহিদাগুলো সবসময় চাই আমাদের সন্তানদের মাধ্যমে সাকার হোক, কিন্তু এতে যে তাদের মনে কি প্রতিক্রিয়ার সৃষ্টি হয়, সেখানে সামান্য ব্যর্থতা তাদের যে কোন করুণ পরিণতির দিকে টেনে নিয়ে যায়, তারই উজ্জ্বল দৃষ্টান্ত এই গল্পটি। এই গল্পটি থেকে অনেক কিছু শেখার আছে, তাই না বন্ধুরা? আমি আজ এই গল্পটি পাঠ করে
অনেক কিছু শিখলাম। কেমন লাগলো বন্ধুরা আমার এই পাঠ? যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, প্রিয়জনদের সঙ্গে শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বেল বাটনটা প্রেস করে রেখো এই ধরনের আরো অনেক গল্পের নোটিফিকেশন পাওয়ার জন্য। আর অনেকটা ভালোবাসা নিয়ে অপেক্ষা করো আমার পরের গল্পটার জন্য। তোমরা সবাই খুব ভালো থেকো।